জি, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুর রহমান। আজকে আপনার অত্যন্ত তিনজন গুরুত্বপূর্ণ ট্রেক হোল্ডারদেরকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যারা বিভিন্ন সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং পুঁজিবাজারে নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন যে গত কিছুদিন আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে এবং নির্বাচিতদের মধ্যে থেকে যারা কর্মকর্তা হয়েছেন তাদের তিনজনকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমি ভাইস প্রেসিডেন্টকে আমি নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে হাজির করার জন্য, তাদের বক্তব্য শোনার জন্য। যেহেতু ভবিষ্যতে তারা পুঁজিবাজারকে নেতৃত্ব দিবে এবং ট্রেক হোল্ডারদের স্বার্থ রক্ষা সহ ইনভেস্টারদের স্বার্থ রক্ষা সহ একটি ভালো ভাইব্রেন্ট পুঁজিবাজার তারা তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে আপনাদের সামনে আমার অতিথিদেরকে প্রথম পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন আহমদ রশিদ লালী। তিনি একজন ট্রেক হোল্ডার এবং জানেন দীর্ঘদিন পুঁজিবাজারের সাথে জড়িত আছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট। আমার বাম পাশে আছেন আমাদের মোস্তাক আহমদ সাদেক। তিনি দীর্ঘদিন ধরে আপনি জানেন যে ফরেনার্স থেকে আরম্ভ করে ইনভেস্ট থেকে আরম্ভ করে অনেক কাজ উনি করেছেন এবং অনেক ইনভেস্টার ওনার সাথে আছেন এবং উনি দীর্ঘদিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারের সাথে জড়িত আছেন এবং আমাদের বিশিষ্ট ট্রেক হোল্ডার এবং উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের ডান পাশে আছেন আমাদের খুজিস্তা নুহরিন নাহিরিন, আমি ওনাকে মুন্নি বলে ডাকি। মুন্নিকে আপনারা চিনেন এবং উনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা। আজকে আমি মনে করি আপনারা যদি প্রশ্ন করতে চান এই তিন নেতাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রশ্ন করুন, ওনার চেষ্টা করুন আপনাদের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য। আমি আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে এনটিভির এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথম প্রেসিডেন্ট আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, আহমদ রশিদ লালী। আপনি আপনার একটা টিম পেয়েছেন, 15 জনের একটা নির্বাচিত প্রতিনিধি পেয়েছেন এবং 2 জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পেয়েছেন এবং গতকাল আপনারা একটা প্রথম সভা আপনি করেছেন। আমি বিনিয়োগকারী এবং ট্রেক হোল্ডারদের প্রত্যাশা যে ছোট্ট করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলেন। সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ রকিব ভাই। আজকে আমি ওদিক থেকে এদিকে বসলাম, আপনি নিয়ে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের 15 জন ডাইরেক্টর নির্বাচিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সকল ব্রোকারকে আমি ধন্যবাদ জানাতে চাই ওনাদের সহযোগিতায়। আজকে এই ব্রোকার অ্যাসোসিয়েশনের প্রথম ইলেকশন এবং ইলেক্টেড একটা বোর্ড আমরা পেয়েছি। আমি বোর্ডেরই একজন ছোট্ট একজন মেম্বার। আমরা আশা করছি যে সুন্দরভাবে আগামী 1 বছর আমরা এই কার্যক্রম পরিচালনা করব। প্রথমত আমরা যে জিনিসটা করতে চাচ্ছি রকিব ভাই, সেটা হলো যে ঢাকার বাইরে যতগুলা স্টেশন যেখানে আমাদের বেশি কনসেন্ট্রেশন আছে, বেশি কনসেন্ট্রেশন আছে ইনভেস্টরদের এবং বেশি কনসেন্ট্রেশন আছে ব্রোকারেজ হাউসের, সেখানে আমরা অ্যাওয়ারনেস এবং ট্রেনিং প্রোগ্রাম করব ফর ইনভেস্টার্স এবং সেখানে আমাদের ব্রোকারদের যে রিপ্রেজেন্টেশন আছে, যারা রিপ্রেজেন্টেটিভ অথরাইজ, ওনাদেরকে আমরা ট্রেনিং এবং অ্যাওয়ারনেস অ্যাট দ্য সেম টাইম করাবো। ঢাকাতে এসইসির যে সকল নতুন আইন কানুন হচ্ছে সেখানে আমরা আমাদের ব্রোকার এবং তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে এখানেও একটা অ্যাওয়ারনেস, একটা না মানে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে। যখন যে আইনটা আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফাইন্যান্সিয়াল আপনার লিটারেসি প্রোগ্রামে কি আপনারা জড়িত হবেন? ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে আমরা আমাদের যে কমিটি আমরা করব এই সংক্রান্ত ব্যাপারে ওনারা ইনভলভ থাকবেন এবং এসইসির সাথে একযোগে আমরা ডিএসসি এসইসির সাথে কাজ করব। আমরা আরও যে প্ল্যান করতে চাচ্ছি যেটা, যে যাদের অবদান এই পুঁজিবাজারে অনেক বেশি, যে সকল আমাদের ভাই ব্রোকাররা আছেন, ওনাদের যে সকল ব্রোকারদের সবচাইতে বেশি অবদান, এমন 20টা ব্রোকারকে আমরা রিকগনাইজ করতে চাই, 20টা ব্রোকারকে আমরা সম্মাননা দিতে চাই এবং অ্যাট দ্য সেম টাইম যে সকল 20টা ইস্যুয়ার কোম্পানি যাদের অবদান এই পুঁজিবাজারে আছে এবং পুঁজিবাজার সমৃদ্ধ হয়েছে তাদের ইস্যুর জন্য, সেই রকম 20 জন ইস্যুয়ারকে আমরা সম্মাননা দেব। এর সাথে আমরা আরেকটা সবচাইতে বড় কাজ যেটা করতে চাই, সেটা আমাদের মুস্তাক ভাইয়ের নেতৃত্বে আমরা মার্কেট ডেভেলপমেন্ট করতে চাই, যেটা প্রায়শই বলা হয় যে অ্যাসোসিয়েশন কেন এই কাজটা করছে না। আমরা এই কাজটা হাতে নিয়েছি এবার এবং ওনার নেতৃত্বে এই মার্কেট ডেভেলপমেন্ট কাজ হবে এবং বিভিন্ন ব্লু চিপ কোম্পানি যারা বাজারে এখনো আসেন নাই, তাদের সুবিধা অসুবিধা এই সকল বিষয় তাদেরকে বোঝানো এবং তাদেরকে বাজারমুখী করা, এইটা আমরা স্টক এক্সচেঞ্জের সাথে জয়েন্টলি করব। জনাব আহমদ রশিদ, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব মোস্তাক আহমদ সাদেক, প্রেসিডেন্ট সাহেব যে কথা বলছিলেন যে বাজারকে সমৃদ্ধশালী করার জন্য ভালো ভালো শেয়ারের প্রয়োজন, এই যে মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেটে ভালো ভালো শেয়ারের খুবই অভাব,
এগুলি কিভাবে পূরণ করবেন, কিভাবে আপনার প্ল্যানিংটা? আমি একটা জিনিস রকিব ভাই এইভাবে শুরু করি, মানে সভাপতি সাহেব তো শুরু করেছেন, আমরা কিভাবে আসলাম সেটাতে আমি আর যাচ্ছি না, কারণ অনেকক্ষণ সময় নষ্ট হয়ে যাবে যে আমাদের ইলেকশন নিয়ে আমরা আর গেলাম। বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডারদের অনেক প্রত্যাশা কিন্তু আপনাদের প্রতি, প্রত্যাশা অনেক, আমি সেটাই বলে আসতেছি যে আমাদের প্রতি আমরা যে মার্কেট ভাইব্রেন্ট করার জন্য, মার্কেটকে বড় করার জন্য, গতিশীল করার জন্য যে ভূমিকাগুলো রাখার দরকার, অতীতে রাখে নাই এই কথাটা আমি বলবো না, রাখছে, কিন্তু সেই পরিমাণ প্রত্যাশিত হয় নাই, দৃশ্যমান এমন কিছু হয় নাই। সেটা হচ্ছে যে আমাদের এই যে এখনো সরকারি শেয়ারগুলো নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি, কিছুই হয়নি। তারপরে ধরেন মাল্টিনেশনাল কোম্পানিগুলো এখন পর্যন্ত আমাদের দেশে মানে আসে নাই, সবকটা লিস্টেড, সারা দুনিয়াতে লিস্টেড, তারা বাংলাদেশে নাই। এই যে কতগুলো জিনিস নিয়ে কাজ করা হয়নি, কাজ করা হইলেও সে পরিমাণ দৃশ্যমান কিছু হয়নি। আর আমাদের দেশে দেখেন গত 1 বছরের মধ্যে একটা মাত্র ভালো কোম্পানি লিস্টেড হয়েছে। হ্যাঁ, এই যদি অবস্থানটা হয়, এটা ভেরি পুয়ার পারফরমেন্স। তো সেই জিনিসটি আমাদের কাছে সাধারণ বিনিয়োগকারী এবং সারা, আমি বলবো যে দেশবাসীর প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা, কিন্তু এতগুলো প্রত্যাশা তো হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যে সম্ভব হবে না। তো যতটুকু সম্ভব চেষ্টা করব, কারণ আমরা এইটাই আমাদের মানে এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা ইলেক্টেড হয়েছি। আমাদের কাছে ট্র্যাক হোল্ডারদের প্রত্যাশা, আমাদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা, আমাদের কাছে ইস্যুয়ারদেরও প্রত্যাশা। আমরা চাই সিকিউরিটি এক্সচেঞ্জ নট এজ এ মানে পুলিশ না হয়ে ফ্যাসিলিটেটর হবে। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করতে চাই। আমরা কাজ করতে চাই যেমনভাবে সারা দুনিয়াতে ব্রোকার অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করেন, যেভাবে সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে একত্র হয়ে কাজ করেন, এবং সিকিউরিটিজ লগুলি করার সময় যে আমাদের কী কী প্রবলেম হবে সেটা আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, আলোচনা করে আমাদের যে ইস্যুয়ারদের কী প্রবলেম, ইস্যুয়াররা দেখেন, আমি একটা কথা অবান্তরভাবে আনি, আজকে ডিভিডেন্ড দেওয়ার পরে শেয়ারের দাম কমে যায়। এর রিজনটা কি? রিজনটা হচ্ছে মানুষ এখন বুঝতে শিখছে যে বোনাস দিলে পরে এটা যে বোগাস একটা ডিভিডেন্ড, মানে কাগজের শেয়ার ধরায় দিচ্ছে, পয়সা দিচ্ছে না। এখন আমাদের বিনিয়োগকারীরা শিখতেছে। এই যে কতক্ষণ আগে আপনার লালি সাহেবকে প্রশ্ন করলেন যে ফাইন্যান্সিয়াল লিটারেসি শব্দটা কিন্তু আমাদের সেবির চেয়ারম্যান আসার পর থেকে এই কথাটা আমাদের দেশে চালু হয়েছে যে ফাইন্যান্সিয়াল লিটারেট হওয়া দরকার আছে। আমাদের বিনিয়োগকারীরা তদ্রূপভাবে যদি ফাইন্যান্সিয়াল লিটারেট হইতে শিখতেছে, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে যে বোনাস শেয়ার ইজ নট এ শেয়ার, আমার মানে ডিভিডেন্ড ইটস এ কাগজ ধরায় দেওয়া হচ্ছে, এবং এটা ইস্যুয়ারদের এক ধরনের কারসাজি। তো এই জিনিস যখন বুঝতে পারবে সমস্ত মানে বিনিয়োগকারীরা, এবং এই যে অ্যাওয়ারনেস যেটা আমার সভাপতি বলল যে আমরা বিভিন্ন জায়গায় যাব গিয়ে আমরা এই অ্যাওয়ারনেসটা করব, এই অ্যাওয়ারনেস যেদিন আমরা সাকসেসফুলি করতে পারবো, যেদিন আমরা লিটারেট করতে পারবো, ফাইন্যান্সিয়ালি লিটারেট করতে পারবো, আমরা যেদিন থেকে আপনাদের বোর্ডের কোঅপারেশন পাবো, আপনাদের সিকিউরিটি এক্সচেঞ্জের কোঅপারেশন পাবো, সেদিন বলতে পারবো যে হ্যাঁ আমরা কাজ করতে শুরু করে। মোস্তাক ভাই, আপনার কাছে আমি ফিরে আসবো। মুন্নি, দীর্ঘদিন ধরে এই বাজারে আপনি আছেন, আপনি নির্বাচিত হয়েছেন সহসভাপতি হিসাবে, এবং আপনি অনেকের প্রত্যাশা যে আপনি সবাই আপনাকে টিভিতে দেখে বিভিন্ন কথা আপনি বলে থাকেন, কিন্তু যে জিনিসটা বিনিয়োগকারী উপলব্ধি করতে পারছে যে অ্যাকচুয়ালি যে কোম্পানিগুলির যে পারফরমেন্স, কোম্পানিগুলির যে কর্পোরেট কালচার অথবা সুশাসন, সেটা দেখা যাচ্ছে না। এই ব্যাপারে আপনাদের কি ভূমিকা হতে পারে? ধন্যবাদ রকিব ভাই। আমার পূর্ববর্তী বক্তা মুস্তাক সাদেক, লালি ভাই অনেক কথা বলে গেলেন। আমি আরেকটু বলি, আপনি জানেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটা কিন্তু পাস হয়েছে, কিন্তু কাউন্সিলটা হয়নি। আমার মনে হয় যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই যে বিনিয়োগকারীদের মধ্যে একটা যে আস্থাহীনতা কাজ করছে, এই আস্থাহীনতা থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ হয়েছে, আমরা যদি গত 5-6 বছর দেখি, তাহলে আমরা অনেকগুলো শেয়ার কিন্তু এসছে, প্রায় 80টার মতন নতুন নতুন কোম্পানি এসছে, কিন্তু এখানে হয়েছে কি 65টা কোম্পানি আছে যে যারা যেই মূল্যে বাজারে এসছে ওই মূল্যটা ওরা ধরে রাখতে পারেনি, যার কারণে আপনার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বিনিয়োগকারীরা। নতুন করে আবারও যারা বিনিয়োগ করেছিল তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তো আমরা নতুন একটা কমিটি হয়েছে ডিবিএ, আপনি রকিব ভাই এখানে অনেক দিন হলো আছেন, আপনি জানেন যে ডিমিউচুয়ালাইজড হওয়ার পরে ব্রোকারদের মধ্যে কিন্তু একটা আস্থাহীনতা না, তারা শঙ্কা কাজ করছিল যে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়লাম কিনা, কিংবা আমাদের দুঃখ দুর্দশার কথা কে বলবে, কে প্রেজেন্ট করবে। এখানের কিন্তু এটা পরিপূরক হিসেবেই কিন্তু ডিবিএ মানে ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশনের উৎপত্তি এই জায়গাটার থেকে। এখানে অনেক বেশি প্রত্যাশা আমাদের কাছে, বিনিয়োগকারী শুধু না, আমি বলবো ব্রোকারদেরও, তাদেরও কিন্তু অনেক কষ্টের কথা আছে যে তারা
ট্যাক্স সংক্রান্ত আছে, তাদের পার্সোনালি আছে, এবং নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আসছে, প্রতিনিয়তই কিন্তু আসছে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলোর সাথে খাপ খাওয়ানোরও একটা বিষয় আছে। এই জিনিসগুলো আমরা তাদেরকে জানাবো, তাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি যে প্রতি মাসে না হলেও 3 মাস পর পর আমরা মানে ডিএসসি ব্রোকারদের সাথে কথা বলবো, আমরা মিটিং করব, এবং একই সাথে আমরা রেগুলেটরি বডি যারা আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন, এবং বিভিন্ন, শুধু এটা না, অন্য যারা রেগুলেটরি বডি আছে তাদের সাথেও কিন্তু আমরা চেষ্টা করব যে সমন্বয় করে কাজ করার। অ্যাটলিস্ট আমাদেরকে যেন আগে ইনফর্ম করেন, তারা যে কোনো ডিসিশন মেক করার আগে কিংবা যে কোনো রুলস নেওয়ার আগে আমাদেরকে যদি ইনফর্ম করেন, আমরা আরও বেশি কেয়ারফুল হতে পারবো। আপনি জানেন যে কিছুদিন আগে সমন্বয়হীনতার কারণে গভর্নমেন্ট একটা শেয়ারের কি অবস্থা, আমাদের বিনিয়োগকারীরা কি পরিমাণ তিতাস, এক্স্যাক্টলি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিতাস শুধু না রকিব ভাই, এটার সাথে যত গভর্নমেন্ট শেয়ার ছিল সবগুলির কিন্তু একই অবস্থা। সেই সাথে আমরা চাইবো যে গভর্নমেন্ট শেয়ার যেগুলো ভালো ভালো শেয়ার আছে সেগুলো বাজারে দিক, এবং আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু ওই পরিমাণ কর্মসংস্থান কিন্তু নেই, গড়ে ওঠেনি। আরেকটা যেটা আমি বলবো, আজকে পত্রিকায় পড়লাম যে একটা জিনিস, যে বিদেশে যদি কেউ বিনিয়োগ করতে যায় এই সংক্রান্ত শর্ত কিন্তু শিথিল হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে উদ্বৃত্ত অনেক তারল্য রয়ে গেছে, এই উদ্বৃত্ত তারল্য তারা কাজে খাটাতে চাচ্ছে বিদেশের ইনভেস্টমেন্টে। আমি বলতে চাই যে আমরা যারা ব্রোকার আছি, 250 ব্রোকার, তাদেরকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া যায়, এটা কিন্তু বাংলাদেশের আর্থ সামাজিক অবকাঠামোগত উন্নয়নে এটা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। আমি বলবো বিদেশে তাদের দেওয়ার আগে আমাদের স্টক এক্সচেঞ্জের দিক না, এটাতে অবকাঠামোগত যেমন উন্নয়ন হবে, স্টক মার্কেটে ভাইব্রেন্সি আসবে, এবং আমি মনে করি যে এটা সব ক্ষেত্রে স্টক মার্কেটকে সাংঘাতিকভাবে গতিশীল করে দিবে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। মিস্টার প্রেসিডেন্ট লালী সাহেব, আপনি মাননীয় অর্থমন্ত্রীর একটি প্রোগ্রামে আপনি ছিলেন। মাননীয় অর্থমন্ত্রী পুঁজিবাজারের বলেছে দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট। উনি নিজে বলেছেন আমি ইনভেস্ট করবো। এখন ছোট আকারে আছে, বাট 2017-18-তে এটার পরিব্যক্তি অনেক বেশি ঘটবে। কিন্তু আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি জানেন 2010-এ একটি আইন পাস হয়েছে যে 2% শেয়ার স্পন্সরদেরকে রাখতে হবে, অথবা সম্মিলিতভাবে 30% রাখতে হবে। 46 কোম্পানি আছে যারা এটা প্রতিপালন করে নাই। এক্স্যাক্টলি, কি করবেন? এবং এই সকল বিষয় আমরা এসিসির সাথে বসে আমরা আলোচনা করব। আপনি জানেন এই রকম অনেক বিষয় আছে, ছোট ছোট বিষয় যেগুলো কিন্তু ম্যাটার করছে কিন্তু সামনে আসছে না। যেমন একটা ছোট বিষয়ের কথা বলি, যে এই যে ডিভিডেন্ডগুলো অনলাইন চলে যাচ্ছে ব্যাংকগুলোতে, কিন্তু আমি যে ট্যাক্স দিচ্ছি 10% এবং পরবর্তীতে আমার ফাইলে সে 10% রিবেট পাবো, সেটা সার্টিফিকেট কিন্তু আর পাচ্ছি না। যদি নিতে হয় সে কোম্পানিতে গিয়ে তারপরে নিয়ে আসতে হয়। এরকম ছোট ছোট বিষয় অনেক কিন্তু ইনভেস্টররা ভুগছেন এই সকল বিষয়। ব্রোকারদের অনেক বিষয় আছে যেগুলা ব্রোকাররা ভুগছেন। আপনি জানেন যে ইনকাম ট্যাক্স রিলেটেড অনেক ম্যাটার্স আছে, যেটা মুনিভাবিও একটু আলোচনা করলেন, যে এই সকল বিষয়ে আমরা এনবিআর এর সাথে, আমরা এসিসির সাথে, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনাদের সাথে বসে এই সকল বিষয় আলোচনা করে আমরা এগুলা ঠিক করব। না, পয়েন্ট ইজ যে আমাদের এই যে ওটিসি মার্কেট আছে, আসেন দেখেন ওটিসি মার্কেটে আজকে 66টা কোম্পানি, এই যে ইনভেস্টররা বিনিয়োগকারীরা ধুকে ধুকে মরছেন, এইটার একটা বিহিত হওয়া উচিত। আমরা এইটারও গতকালকে আমাদের প্রথম বোর্ড মিটিং ছিল, আমরা এইটাও আলোচনা করেছি যে ওটিসি মার্কেটটাকে কিভাবে ভাইব্রেন্ট করা যায়, কিভাবে এটার একটা সলিউশন আসা যায়, এবং এই সলিউশনে না আসতে পারলে কিন্তু এই বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এবং ওনারা কিন্তু চিরতরে এই মার্কেট থেকে বিদায় নেবেন। আমরা চাই না কোনো বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত হতে দেখতে। সো কাজেই এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনায় নিয়ে আসছি এবং আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে আপনাদের সাথেও মিটিং করছি, এটা আপনাদেরকেও জানাবো এই সকল বিষয় কিভাবে আমরা সেটেল করতে পারি। আমরা এসিসির সাথেও আজকে 3:30টায় মিটিং আছে আমাদের, আমরা সেখানেও এই সকল বিষয় উত্থাপন। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের দর্শক ফোন করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শিক্ষকতা করি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। আমি গভর্নমেন্টের যে সমস্ত শেয়ারগুলো আছে, ধরলাম একটা উদাহরণস্বরূপ তিতাস গ্যাস, এতে আমরা বিনিয়োগ করার পরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্বিট্রারি সিদ্ধান্তের কারণে। আমাদের নতুন কমিটি যেটা লালী ভাই এসছেন, আমরা তাকে স্বাগত জানাই। উনি এই তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে দেনদার করে আমাদের ক্ষতি প্রসারণের জন্য পরবর্তী কোনো পজিটিভ পদক্ষেপ নেবেন কিনা।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টের আগে তাদের পোর্টফোলিও গুলো পড়ি, তাদের বিভিন্ন হিসাব নিকাশ গুলো পড়ে দেখি তাদের তথ্যগত অনেক বিভ্রান্ত থাকে, ফলে আমরা সিদ্ধান্ত নিতে অনেক সময় পিছপা হই বা বাধাগ্রস্ত হই। কোম্পানিগুলো তাদের ইন্টারনেটে যে তথ্যগুলো দিচ্ছে তাদের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। জি, আরেকটি প্রশ্ন আছে, আপনি পরে আপনি রাখেন, দুইটা প্রশ্ন মনে রাখবেন, কি উত্তর দিবেন। প্রিয় দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি জি ভাইয়া, আমি একটু প্রশ্ন করব। নামটি বলুন। জি, আমার নাম আব্দুল আজিজ। আজিজ ভাই বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে এই যে ব্যাংকের শেয়ারগুলা, এগুলি সূচক বাড়লেও দেখি কমে, কমলে তো কথাই নাই। আর আমার 2 নম্বর প্রশ্ন হলো লালি সাহেবের কাছে, উনি অনেকদিন বলছেন যে 2016 হইলো শেয়ার বাজারের টেক ওভারের বছর। টেক ওভার কতটুকু করতে পারলেন? 16 তো শেষ। আচ্ছা, ঠিক আছে। জি, দুইটি প্রশ্ন। জি প্লিজ। জি, আমি টেক ওভার দিয়ে শুরু করি। এটা মাননীয় চেয়ারম্যান এসিসি কয়েকটা অনুষ্ঠানেই বলেছিলেন যে 2016 সাল উইল বি টেক অফের সময়, এবং আমরাও আশা করেছিলাম। এবং যদি আপনি প্রেক্ষাপট দেখেন যে ইন্টারেস্ট লেভেলটা কোথায় নেমে গেছে, তারপরে কিন্তু পুঁজিবাজারে ওই রকম বিনিয়োগ আসছে না। সেটার কারণ আমরা খুঁজতে চাই, সেটার কারণ আমরা নির্ণয় করতে চাই, এবং এই ব্যাপারে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে চাই। দ্বিতীয়ত, আপনি যদি খেয়াল করেন, প্রশ্নকর্তাকে বলছি, যদি আপনি খেয়াল করেন দেখেন 300 কোটি টাকা আমাদের ভলিউম ছিল, কিন্তু এখন ভলিউমটা 600-র উপরে আসছে। আমরা আশা করছি যে ভেরি সুন এই ভলিউমটা 1000 2017 জুনের মধ্যে আমরা আশা করছি, ইনশাল্লাহ যে শিগগিরই 1000 কোটি টাকা ক্রস করবে। তো এইটাও কিন্তু একটা টেক অফের একটা আলামত যে আমাদের ভলিউমসগুলো বাড়ছে। ভলিউম যদি বাড়ে তাহলে পরে আমাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু ভালো হবে। ভলিউম যদি বাড়ে আমাদের বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু তাদের কনফিডেন্সও কিন্তু বাড়বে। 2 নম্বর হলো, আরেকটা প্রশ্নকর্তা একটা প্রশ্ন করেছিলেন যে সমন্বয়ের অভাবে যেটা ক্ষতিগ্রস্ত হলো, তিতাস গ্যাসের ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন। তিতাস গ্যাসের ব্যাপারে আমাদের আগের যে বোর্ড ছিল ওনারাও একটা পদক্ষেপ নিয়েছিলেন। ব্যক্তিগতভাবে যে পাবলিক হিয়ারিং হয়েছিল সেখানে আমাদের মুস্তাক ভাই গিয়েছিলেন, এবং সেখানে খুব হট একটা ডিসকাশন হয়েছিল ওনাদের চেয়ারম্যানের সাথে। এবং এইটা আমরা কন্টিনিউয়াস প্রসেস, আমরা চেষ্টা করছি যে এইটার একটা বিহিত করতে, তিতাস গ্যাস সহ যত এইরকম সমস্যা দিয়ে আছে। মুস্তাক ভাই, যেটা আপনার থেকে জানতে চাচ্ছি যে উনি বলেছিলেন যে আসলে ব্যাংক সেক্টর, বিভিন্ন সেক্টর সুযোগ বাড়লো কমে। আপনাকে একটা কথা বলি, কয়েক বছরে মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আরম্ভ করে আমাদের লিস্টেড যে কোম্পানি ব্যাংকগুলি আছে সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনোভাবে এফেক্টেড হয়েছে বা লুট হয়ে গেছে বা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেটা মানে অর্থমন্ত্রীও নিজেও স্বীকার করেন। সবচেয়ে বড় যে জিনিসটা উনি যেভাবে বলতে চাচ্ছেন, ব্যাংকের যে গ্রোথ, আপনাকে একটা জিনিস, অফশোর ব্যাংক অ্যালাউ করা হয়েছে বাংলাদেশে। অফশোর ব্যাংকিং অ্যালাউ করার ফলশ্রুতি হয়েছে কি, লেবার প্লাস 2% দিয়ে ওরা 4% ইন্টারেস্টে তারা এখন বড়োয়ারকে দিতে পারতেছে, মানে ল্যান্ডিং করতে পারতেছে। আর আমাদের ব্যাংকগুলোর কস্ট অফ ফান্ড ইজ 8%। ফলশ্রুতিতে আমরা ব্যাংকের টাকার উপর তারের উপর বসে আছি। রিসেন্টলি তো কিছু ব্যাংক ভালো করছে, এখন রিসেন্টলি কিছু জায়গায় করতে পারতেছে, কারণ হচ্ছে ব্যাংকে কয়েকটা নিউ ডাইভার্সিফাইড প্রোডাক্ট আনছে। আমাদের ব্যাংকগুলো সনাতনী প্রোডাক্ট নিয়ে বসে আছে, কি আপনি টাকা জমা দিবেন, টাকা তুলবেন, উনি ইন্ডাস্ট্রি করবে, ওনাকে আমি কিছু টাকা লোন দিব ইম্পোর্ট করার জন্য। দিস ইজ দ্য ব্যাংকিং আমাদের দেশে। নতুন কোনো প্রোডাক্ট নেই, কোনো কিছুতে নেই। এখন একটা দুটা ব্যাংক নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে, ফলশ্রুতিতে তারা একটু ভালো করার চেষ্টা করছে। এবং এই যে প্রশ্নকর্তা যে কথাটা বললেন যে ব্যাংকগুলোর অবস্থা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেটাই আসছে যে কিছু কিছু ব্যাংকের অবস্থা, কিন্তু ইপিএস এর দিকে যদি তাকান আপনি দেখতে পাবেন যে অনেক চেঞ্জ আসতেছে। অলরেডি ব্যাংক মুভ করতে শুরু করেছে মানে কি, তারা তাদের যে আগের যে একটা বিরাট ক্ষতি আছে সেটাকে তো সেটা ক্ষতি পুষিয়ে নিয়ে দাঁড়াতে হবে, দাঁড়াচ্ছে। এবং সেই জন্য আমি ওনাকে একটা রিকোয়েস্ট করব যে আপনি দেখে শুনে এখন ব্যাংকের মধ্যে ইনভেস্ট করতে পারেন। এখন যে অবস্থাটা আছে, ব্যাংক যে হাঁটি পা করে দাঁড়াতে চেষ্টা করতেছে, কিন্তু ব্যাংক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর 2 নম্বর হলো, উনি একটা প্রশ্ন করেছেন যে তিতাস গ্যাসটা নিয়ে।
তিতাস গ্যাস নিয়ে কিন্তু লঙ্কা কাণ্ড হয়েছে, আমাদের অনেক আলোচনা হয়েছে, আমরা প্রেস ব্রিফিং করেছি। এরপর আমি ব্যক্তিগতভাবে এই এনার্জি রেগুলেটর চেয়ারম্যানের সঙ্গে গণশুনানি হলো, গণশুনানিতে উপস্থিত ছিলাম। সেখানে আমি যে প্রশ্নটা করার পরে আমাদের যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ভদ্রলোক কোনো কথাই শুনতে চান না এবং উনি বুঝতেও চান না হোয়াট ইজ শেয়ার মার্কেট। এই যদি আমাদের অবস্থানটা হয় তাহলে হয়েছে। যাই হোক, আমরা মন্ত্রী পর্যায়ে সেই পর্যায়ে এই কথাটা হয়েছে। এখন মন্ত্রীও আবার নতুনভাবে চিন্তা ভাবনা করতেছেন। এখন সরকারি শেয়ার যদি বাজারে আসে তাহলে ওইগুলো কারেকশন করে আসতে হবে। এখন একটা সমন্বয়ের বন্দোবস্ত হচ্ছে, উইদাউট সমন্বয় লিস্টেড কোনো কোম্পানিকে ইন্টারফেয়ার করতে পারবে না। আমি একটু সাপ্লিমেন্ট করি, আমাদের সাথে কিন্তু মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু একটা প্রোগ্রামে এসেছিলেন এবং তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই জিনিসটা উনি দেখবেন। আপনি খেয়াল করবেন যে এই পর্যন্ত গত কয়েক বছরে আপনার 70-80টা কোম্পানি এসেছে এবং কোনোটা প্রিমিয়াম এসেছে, কোনোটা বুক বিল্ডিংয়ে এসেছে, কোনোটা আপনার অ্যাডপারে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে কি না প্রিমিয়ামের প্রাইস ধরে রাখতে পেরেছে, না অ্যাডপারের প্রাইস ধরে রাখতে পেরেছে, না এটা কারণটা কি? দেখেন, বেসিক জিনিস যেটা হচ্ছে, আমরা ডিসক্লোজার বেসডে এখন যে আইপিওগুলো আসতেছে সেখানে কিন্তু আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি যে যারা এই অ্যাকাউন্টস বানায় তাদেরকে একটা শাস্তির আওতায় আনতে হবে। বিকজ ওখানে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সকল বিনিয়োগকারীরা প্রবলেমে পড়ে। সো কাজেই এখন এই যে অ্যাকাউন্টসটিকে নিয়ে সেই কোম্পানির সিএফওকে নিয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে এবং তাদেরকে শাস্তির ইসে আনতে হবে। তা না হলে পরে এই যে অ্যাকাউন্টসের যে জাগলারিগুলা এগুলা বন্ধ হবে না। এগুলা বন্ধ যদি না হয় তাহলে বিনিয়োগকারীরা এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ? এটা নিয়ে আমরা পদক্ষেপ নিব। কেমন ভাবে নিব? আমি সেটা বলতেছি যে কতগুলি জিনিস সিকিউরিটি এক্সচেঞ্জের লতে কভার করে, কিন্তু দুই একটা যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পানিশমেন্ট দেয়, জাস্ট পেছনে এক্সাম্পলের পানিশমেন্ট 2-3-4টা কোম্পানি যেমন আছে, আপনার হাতের আছে, আপনি ডিক্লেয়ার করেছেন কি 6 মাস পরে এসে আপনার ডিক্লারেশনের সঙ্গে কোনো মিল নাই। জি, देयर আর সাম কোম্পানিজ আপনি আইপিও আসার আগে একটা বলেছেন, আর টাকা তোলার পরে আর খবর নাই, টাকা তোলার পর আপনার ফ্যামিলিতে খরচ করেছেন, ফ্যামিলিতে মারামারি করছেন, মামলা মোকদ্দমা করে কোম্পানির অবস্থা খাইল করছেন। এই যে কতগুলি কেস আছে, একদম ওপেন কেস, সবাই জানে, সেগুলোকে এক্সাম্পলারি পানিশমেন্টে নেন। সেটা আপনার এই জন্য ট্রাইব্যুনাল করা হয়েছে, মানে সিকিউরিটি মানে এক্সচেঞ্জ কমিশন ট্রাইব্যুনালে ফেলাই দিক না, তাড়াতাড়ি ডিসপোজাল করার জন্য। হ্যাঁ, ট্রাইব্যুনালে আইন না দিক, দেখেন দেশবাসী জানবে যে হ্যাঁ অ্যাকশন শুরু করছে, চুরি করলে অ্যাকশন হয়। যেদিন জানবে সাধারণ বিনিয়োগকারীরা যে চুরি করলে অ্যাকশন হয়, সেদিন বাজারের প্রতি কারো কোনো কনফিডেন্স থাকবে না। শব্দটা মুন্নি, আপনার কাছে ফিরে আসছি। আপনি খেয়াল করবেন যে কোনো কিছু জিনিস দেখা যাচ্ছে, এগুলি আসলে খুবই খারাপ লাগতেছে আমার নিজের কাছেও, যে যখন পরিচালকরা শেয়ার বিক্রি করে তখন তার আগে একটা ভালো একটা রেজাল্ট দেখায়, তার ইপিএস ভালো, তার গ্রোথ ভালো, তার ন্যাব ভালো, কিন্তু ওনার শেয়ারটা বিক্রি হওয়ার পর এবার ইপিএসও নাই, ন্যাবও নাই, কোনো কিছু নাই, কি করা যায় বলুন তো? না সেটাই, ওই যে আবারও বলবো যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং বিএসইসি যারা রেগুলেটরি বডি আছে, এদেরকে ডেফিনেটলি শাস্তিযোগ্য, এটা শাস্তিযোগ্য অপরাধ এবং তাদেরকে মানে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা শাস্তির ব্যবস্থা করলে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরে আসবে এবং যারা স্পন্সর ডিরেক্টর তারাও কিন্তু এই অসৎ কাজটা করতে আর সাহস করবে না। এই যে ঠকাচ্ছে আমাদেরকে আমাদের বিনিয়োগকারী ভাইদেরকে, তাদের কিন্তু এক্সাম্পলারি শাস্তির ব্যবস্থা অবশ্যই করা উচিত, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং যখন কোনো কোম্পানি আসবে তাদেরকে কন্টিনিউয়াস মনিটরের ব্যবস্থা করা উচিত। আমাদের বিএসইসিরা সবসময় আমাদের মনিটর করছেন, ব্রোকারেজ হাউসগুলোকে মনিটর করছেন, আমরা বিভিন্ন শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু এই যে ইস্যুগুলোকে কিন্তু তারা ওইভাবে শাস্তির আওতায় আনতে পারছেন না। কি এক অজানা কারণে তারা আনতে পারছেন না। আমার মনে হয় তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা আর সঙ্গে অ্যাড করি, আমরা ব্রোকার হাউসগুলো যতটি শাস্তি পাইছি, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক কয়টা ইস্যুয়ার এরকম শাস্তি পাইছে দেখাইতে পারবেন না। আপনি বিএসআরএম যে আমি নাম বললাম, ওপেন ইয়ারে বললাম, বিএসআরএম এবং তারপরে আরএন ট্রেডিং, তারপরে ফ্যামিলি ট্যাক্স, এরা যে নেকেটলি যে চুরিটা করছে, যে শেয়ারগুলি বিক্রি করছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ চোখের সামনে করেছে এবং এক্সাম্পলের পানিশমেন্ট দিক ইউনাইটেড এয়ার ফার কেমিক্যাল। আমার প্রশ্নটা হচ্ছে হাতের কাছে তো চোরগুলি আছে। আচ্ছা মিস্টার প্রেসিডেন্ট, এই যে এইগুলিকে যদি আস্থায় না আনা যায়, এই যদি ডিসিপ্লিন ফিরিয়ে না আনা যায় এবং কেউ যদি আইন না মানে, কমপ্লায়েন্স না ফলো করে, তাহলে এটা তো আর যাই বাজার তো হবে না।
এটা কি করবেন আপনারা? আপনারা তো এখন নেতৃত্বে আসছেন সবাইকে নিয়ে। আমরা কালকেই আলোচনা করেছি, আমরা এটা নিয়ে এসিসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে বসবো। দেখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, যেটা কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট। প্রত্যেকটা কোয়ার্টারের যে রিপোর্ট স্টেটমেন্টসগুলো আসে অ্যাকাউন্টসের, সেগুলো যাচাই বাছাই ইন্টারনালি কি কি আছে সব কিছু কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করার কথা, কিন্তু সেটা হচ্ছে দৃশ্যমান নয়। 1, 2 ইনসাইডার ট্রেডিং নিয়ে বিশ্বের সকল দেশে ইনসাইডার ট্রেডিং আছে, আমাদের দেশেও আছে, থাকবে, কিন্তু এইটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আমরা সেই সংক্রান্ত বিষয়েও আপনাদের সাথে এবং এসিসির সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব যে এই জিনিসগুলো কিভাবে রেটিফাই করা যায়। ডেসিমিনেশন অফ ইনফরমেশন যত বেশি আমাদের বিনিয়োগকারীদের কাছে থাকবে, লেভেল প্লেইং ফিল্ড তত ভালো হবে এবং সুস্থ একটা বাজার আসবে, তখন উঠে আসবে। সো এই কাজগুলো আমরা করতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। আর দ্বিতীয় কথা, যেটা মুশতাক ভাই এবং ভাবিও যে দিকে ইঙ্গিত দিলেন, যে এই যে কোম্পানিগুলা, এই আমি আবারও বলি, এই সকল কোম্পানির সিএফও অ্যাকাউন্টস যারা বানান তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিকজ দে আর দ্য মেকিং বডি, তারাই বানাচ্ছে অ্যাকাউন্টস এবং সেইটাকে অডিট করছে অডিটর। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি একটু কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের রকি ভাই আমি একটু এটা অডিটর আসে না এখানে, অডিটরের কোনো কাজ নেই। আপনাকে বলি যে এই জিনিসটা আপনি আইনের আওতায় না আনা পর্যন্ত এই সিএফও গ্রুপটাকে, যে আপনি অ্যাকাউন্টস বানাচ্ছেন, ইউ আর লায়াবল ফর এনি মিস্টেক, ইউ আর লায়াবল ফর এনি রং ইনফরমেশন। এই জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে এবং আমি আশা করি যে এই জিনিসটা আমরা এসিসির সাথে এবং আপনাদের সাথে বসে একটা সুস্থ একটা পরিকল্পনায় আমরা নিয়ে আসতে পারবো, যে ওনাদেরকে আইনের আওতায় কিভাবে আনা যায়। এবং সেইটা যদি না হয় তাহলে আমার ইনসাইডার ট্রেডিংও বন্ধ হবে না, মানে কমে আসবে, বাজারে একটা শৃঙ্খলা ফিরে আসবে না, এবং যে উশৃঙ্খলতা ইস্যুয়াররা করেন সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো না, আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। আমরা একটা ভালো বাজারও পাবো না, জি, যে বাজারের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, সেটাও আমরা পাবো না। মোস্তাক ভাই, না আমাদের সময় কম, আমি আপনার থেকে আমাদের ট্র্যাক হোল্ডারদের প্রতি আপনাদের কি পরিকল্পনা? ট্র্যাক হোল্ডারদের বাজার তার নিজস্ব গতিতে ভালো জায়গায় যাবে এবং ভালো জায়গায় যাচ্ছে ইনশাআল্লাহ, অলরেডি টেক অফ হয়ে গেছে ইনশাআল্লাহ। বাজার তার নিজস্ব গতিতে উঠবে, এখানে আপনার আমার কারো কিছু ইয়ে করার লাগবে না। কি শুধুমাত্র এইটুকু করেন যে এখানে যে চুরি চামারিগুলি হচ্ছে, যে মানে ইস্যুয়াররা যে ভূমিকা রাখার কথা সেইভাবে রাখো, ট্রান্সপারেন্ট হোক, লেট দি ইস্যুয়ার ট্রান্সপারেন্ট, তাদের যে রিপোর্টটাই হবে, যদি লোকসান করে থাকে লোকসানটাই দেখাক, বাট ট্রান্সপারেন্ট মাস্ট বি ট্রান্সপারেন্ট। আমি একটা যোগ করে দিই মাঝখান দিয়ে, নাইলে এটা অন্যায় হয়ে যাবে। সেটা হলো যে কিছু ইস্যুয়ার, not all ইস্যুয়াররা কিন্তু অনেক ভালো ইস্যুয়ার, কিছু অল্প সংখ্যক ইস্যুয়াররা এই কাজ করে বাজারটাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জি, আপনারা সংক্ষেপে যদি বলেন আপনার মেসেজ হচ্ছে যে আমরা নতুন ডিবিএ কমিটি আমরা চেষ্টা করব যে যেখানে ড্রেনেজ আছে, যেমন কোম্পানিগুলো যাতে ভালো কোম্পানি আসে এবং জবাবদিহিতা তাদের মধ্যে সুষ্ঠু ট্রান্সপারেন্সি আর এস্টাবলিশ করতে, এবং আমাদের ব্রোকার যারা আছে তাদের যে প্রবলেম ডে বাই ডে প্রবলেম এগুলো সমাধান করতে, এবং আমরা সবচেয়ে বেশি যেটা চাই যে একটা সুন্দর গতিশীল একটা মার্কেট, যেটা আমাদের জন্য এবং বিনিয়োগকারী ভাইদের জন্য জরুরি। এক সেকেন্ডে আমি জাস্ট বলতে চাই, আমাদের ব্রোকার ভাইদের জন্য অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো রিলেটেড টু ইনকাম ট্যাক্স, সমস্যা রিলেটেড টু রেগুলেটর, সমস্যা রিলেটেড টু ইনভেস্টার্স, ফাইন্যান্সিয়াল, এই সকল বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এই সকল বিষয়ে আমরা একটা সমাধানে নিয়ে আসব। জি মোস্তাক, 1 মিনিটে আমার একটা কথাই বলবো, সবার যা প্রত্যাশা আমাদের উপরে, একটা কথা বলি, অনেক প্রত্যাশা, সবগুলোর আমরা সমাধান করতে তো একদিনে পারবো না। আমরা গতকালকে থেকে শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে চেষ্টা করব সমস্ত প্রোগ্রাম, না পারলেও অন্তত পক্ষে 50 to 60% করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বক্তব্য শুনলেন।
মার্কেট টেক আপ করতে যাচ্ছে। আপনারা দেখেছেন 300 কোটির থেকে 250 কোটির থেকে মার্কেট আজকে 600 কোটিতে ঘুরেফেরা করছে। ইনশাল্লাহ আমরা সব সমস্যাগুলো কোথায় কোথায় লুফুলস আছে সেগুলি সবাই ডিকটেট করতে পেরেছেন, আমরা পেরেছি, ব্রোকার অ্যাসোসিয়েশন পেরেছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পেরেছে। এবং একটা কথা আমি বলতে চাই, ওনাদের কথা মতো কেউ আইনের ঊর্ধ্বে নয়, কমপ্লায়েন্স তাকে মানতে হবে। যিনি পুঁজিবাজারে আসবেন, ব্রোকার হন, ট্র্যাক হোল্ডার হন অথবা স্পন্সর হন, সবাইকে আইন কানুন মেনে এখানে চলতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অথবা আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেন এই ব্রোকার অ্যাসোসিয়েশন ভালোভাবে কাজ করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা যৌথভাবে কাজ করে আমরা একটি শক্তিশালী এবং গতিশীল পুঁজিবাজার গড়ে তুলব এবং ইনশাআল্লাহ একটি ভালো পুঁজিবাজার হবে যেখানে দেশ এবং জাতি লাভবান হবে, যেখানে কর্মসংস্থান হবে। আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আগামী একই সময়ে কারো না কারোর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম।